আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। বসার ঘরটা সরগরম। সালমান, নিশি, অনন্যা আর ঈশান মিলে লুডো খেলায় মগ্ন। ঠিক তখনই দরজার পাশে দাঁড়িয়ে আহির সবাইকে লক্ষ্য করলো। হাতে করে আনা খাবারগুলো এগিয়ে দিল সবার দিকে। অনন্যা প্যাকেটটা নিয়ে বলল, এত কিছু, দারুণ কাজ করেছো ভাইয়া। বাকিরা বেশ খুশি হলো, কিন্তু ঈশান ছিল চুপচাপ, মুখ ভার করে বসে আছে। আহির সেটা খেয়াল করেই বলল, কিরে ঈশান, এমন মন খারাপ করে বসে আছিস কেন? সালমান, নিশি আর অনন্যা মুখ চাওয়াচেই করলো, তারপর হেসে উঠল একসাথে। কেন আবার? ফুপি বলেছে ছোট ভাইয়াকে এবার বিয়ে দেবে, তাই ভাইয়ার মন খারাপ। অনন্যা ঠোঁট চেপে হাসলো। আহির অবাক হয়ে বলল, বলিস কি, এটা তো দারুণ খুশির খবর। কতদিন পর একটা জমকালো বাঙালি বিয়ে দেখবো, তাও নিজের ভাইয়ের। ও, কি যে আনন্দ লাগছে। ঈশান মুখ গম্ভীর করে বলল, আহির ভাই, আমার কি এত তাড়াতাড়ি বিয়ের বয়স হয়ে গেল? দাঁত গুনে দেখো, এখন একটাও ভাঙেনি। আহির হেসে উঠল, ও তো সমস্যা না, আমি নিজেই ভেঙে দেব। আচ্ছা, তোরা খেল আর খাবারগুলো খা, আমি ওপরে যাচ্ছি। ঠিক তখনই সালমান বলল, দাঁড়া দাঁড়া, তুই তো নুহা ভাবির সঙ্গে বাইরে গিয়েছিলি তাই না আহির? ডেট ছিল নাকি রে? আহির বিরক্ত হয়ে বলল। তোর ফাও কথা নিজের কাছেই রাখ। বলে আহির উঠে চলে গেল। আহির চলে যেতে নিশি কিছুটা মজা করে বলল, সবাইকে নিজের মতো ভাবে। সালমান মাথা নাড়িয়ে বলল। নিশিও বলল। ঈশান বিরক্ত হয়ে বলল, চুপ কর তোরা দুইজন, আমার মেজাজ খারাপ হচ্ছে। আহির ঘরে ঢুকে দেখলো নুহা খাটে বসে ফোনে কারোর সাথে কথা বলছে। কপালটা একটু কুঁচকে গেল, তবে সরাসরি কিছু না বলে কাছে গিয়ে বলল, পায়ে ওষুধ লাগিয়েছেন? নুহা ভুরু সামান্য উঁচু করে বলল, পরে লাগিয়ে নিব। তারপর আবার ফোনের দিকে মনোযোগ দিল। আহির চোখ সরু করে তাকিয়ে দেখল নুহা কথায় বেশ মগ্ন। কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে সে ফার্স্ট এইড বক্সটা নিয়ে নিল। তারপর নুহার পায়ের কাছে মেঝেতে বসে একটানে নুহার পা নিজের হাঁটুর উপর তুলে নিল। নুহার চমকে ওঠে, ফোনটা তাড়াতাড়ি করে রেখে দিল। পা সরিয়ে নিতে গেলে কিন্তু আহির শক্ত হাতে ধরে রাখল। এত নড়াচড়া করবেন না, আমি কিন্তু রুমালটা খুলছি, একটু কষ্ট হলেও সহ্য করে নেবেন। আপনি কি করছেন? আমার পা ছাড়ুন। বেশি কষ্ট হচ্ছে? তারপর আর কিছু পাত্তা না দিয়ে আলতো করে রুমালটা খুলল। ক্ষতটা দেখে এক মুহূর্ত থেমে গেল, তারপর সাবধানে ওষুধ লাগাতে শুরু করলো। ওষুধের সংস্পর্শে নুহা ব্যথার চোখ মুখ শক্ত করে ফেল, কিন্তু মুখ দিয়ে কোনো শব্দ বের করলো না। আহি সেটা খেয়াল করলো। ধীরে ধীরে ওষুধ লাগিয়ে মুখ দিয়ে আস্তে আস্তে ফু দিতে লাগলো, যেন ব্যথাটা একটু কমে। নুহার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। সে অবাক হয়ে আহিরকে দেখতে লাগলো, কিন্তু আহিরের পুরো মনোযোগ ছিল নুহার পায়ের ক্ষতর দিকে। ঠিক তখনই দরজার সামনে সে দাঁড়িয়েছে নিশি। ঘরে ঢোকার জন্য এক পা বাড়িয়েছিল, কিন্তু যা দেখলো তাতে একেবারেই থমকে গেল। বিস্ময়ে চোখ গোল হয়ে গেল তার। এরপর হঠাৎ পেছন থেকে কেউ ওর মুখ চেপে ধরে টেনে নিয়ে গেল অন্ধকার করিডোরের দিকে। নুহা বিরক্তির সুরে বলল, হয়ে গেছে, এবার উঠুন, আমার এত উপকারের প্রয়োজন নেই। আহির ধীরে ধীরে উঠে দাঁড়ালো। আপনি জানেন, আপনার এই ব্যবহারের জন্যই আপনি এতটা একা। সবাইকে নিজের শত্রু ভেবে দূরে সরিয়ে রাখেন। একবার নিশিকে দেখুন, সে তো এই বাড়ির সবার সাথে মানিয়ে নিয়েছে, হাসি খুশি ঘুরে বেড়াচ্ছে। তাহলে আপনারই বা সমস্যা কোথায় নুহা? সবসময় এইভাবে মুখ গোমরা করে একা একা থাকলে কি পাবেন? মানুষকে অবিশ্বাস করতে করতে একদিন দেখবেন নিজেকেও আর বিশ্বাস করতে পারবেন না। তার চেয়ে সবার সাথে মিশে যান, জীবনটা অনেক সহজ হয়ে যাবে। নুহা বিরক্ত হয়ে বলল, আমি এভাবেই ঠিক আছি, আমাকে নিয়ে আপনার ভাবতে হবে না। আপনার সাথে একটু ভালোভাবে কথা বলেছি বলে মনে করবেন না যে আমি আপনাকে আমার স্বামী হিসেবে মেনে নিয়েছি। আহির ঠোঁটের কোণে এক চিলতে তার ছেলের হাসি টেনে বলল, আসলে কিন্তু তখন তো বলেছিলেন উনি আমার হাজবেন্ড। আপনি নিজের কাছে যান। নুহা ভুরু কুচকে বলল, তাতে কি? আমি তো শুধু আপনাকে বাঁচিয়েছি, আপনার উচিত ছিল আমাকে ধন্যবাদ দেয়া। আহির সংযত কণ্ঠে বলল, এটা তো আপনার দায়িত্ব ছিল, এর জন্য ধন্যবাদ কেন দেব? স্বামী স্ত্রীর মধ্যে এসব চলে? বরং কিছু দিলে অন্য কিছু দেব। নুহা বিরক্ত হয়ে বলল, আমার কিছু চাই না, সরুন আমার সামনে থেকে। বলে পাশ কাটিয়ে চলে যেতে উদ্যত হলো, কিন্তু যাওয়ার আগেই আহির তার হাত চেপে ধরে সামনে টেনে আনলো। নুহা হতভম্ব হয়ে বলল, এটা কি করছেন আপনি? আহির চোখে এক অদ্ভুত দৃষ্টি নিয়ে বলল, আমি যে আপনার এত সেবা করলাম তার জন্য কি আমার কিছুই পাওনা নেই?
আপনার থেকে কি ভালো কিছুই আশা করতে পারি না? নুহা কিছুক্ষণ চুপ থাকলো, এক হাত বাড়িয়ে দিল। ঠিক আছে ফ্রেন্ড। আহির এক মুহূর্ত নুহার হাতের দিকে তাকিয়ে রইল। আপনাকে কে বললো আমি আপনার বন্ধু হতে চাই? পরের বারে সব আবদার করবেন না। এইটুকু বলেই সে পেছনে ফিরে চলে গেল। নিশি রাগী স্বরে বলল, আপনার সাহস হলো কি করে আমাকে স্পর্শ করার? সালমান এক প্রকার উদাসীন ভঙ্গিতে কাজ ঝাঁকালো, ঠোঁটের কোণে ব্যঙ্গাত্মক হাসি টেনে বলল, কেন, আমার স্পর্শ কি আপনার গা থেকে এক টুকরো মাংস খসে পড়ছে? এভাবে বিরিয়ানির এলাচির মতো ব্যবহার করছিলেন কেন? নিশি বিস্মিত হয়ে তাকালো। আমি এলাচি? সালমান নিঃসংকোচে বলল, আর নয়তো কি, নিজে তো প্রেম করবেন না, কিন্তু অন্যের প্রেমে বাধা দিতে বেশ ভালোই জানেন। নিশি চোখ কুঁচকে বলল, কার প্রেমে বাধা দিয়েছি আমি? সালমান একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আবার প্রশ্ন করছেন? আপনি কি চান না কেউ একদিন মিষ্টি মিষ্টি কণ্ঠে আপনাকে খালামণি বলে ডাকুক? নিশি বিরক্ত হয়ে বলল, আপনি কি ভুলভাল কথা বলছেন, সামনে থেকে সরুন। সালমান তখনও ঠোঁটে সেই রহস্যময় হাসি ধরে রেখে বলল, এই শোনো, একটা কথা বলা ছিল। নিশি হাঁটা থামিয়ে ধীর গতিতে ঘুরে দাঁড়ালো। সালমান উদাস গলেই বলল, আর কয়দিন পরে ফিরে যাচ্ছি। নিশি নৃত্য স্বরে উত্তর দিল। তো আমি কি করব? তারপর একটু ভুরু কুচকে বলল, আর 1 মিনিট, আপনি হঠাৎ করে তুমি বলছেন কেন? সালমান কাজ ঝাঁকিয়ে বলল, তুমি আমার থেকে ছোট, আপনি বলতে কেমন যেন অদ্ভুত লাগে। আর তাছাড়া যা বলছিলাম, আমি কিন্তু কাউকে প্রপোজ করতে পারি না। মেয়েরা এমনিতেই আমার জন্য পাগল হয়ে যায়। একটু থেমে সে গভীর দৃষ্টিতে নিশির দিকে চোখ রেখে বলল, বলছিলাম আমি তোমাকে ভালোবাসি। কিন্তু বাক্য শেষ হওয়ার আগেই নিশির ডান হাত বিদ্যুৎ গতিতে উঠে এসে সালমানের গালে সজোরে আঘাত করল। সালমান হতবাক হয়ে কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে থাকলো। নিশি ক্ষুব্ধ কণ্ঠে বলল, আপনি আমাকে কি ভাবেন বলুন তো? আমি কিন্তু ওইসব মেয়েদের মতো নই। তাই নিজের টাইপের কাউকে খুঁজুন, সেটা আপনার জন্য ভালো হবে। এসেছেন ভালোবাসতে, আপনার ভালোবাসা কেমন সেটা আমি ভালো করেই জানি। আজকে একজন, কালকে আরেকজন, তারপরের দিন আরও একজন। সব মেয়েরা আপনার জন্য পাগল হতে পারে, কিন্তু আমি নই। আমার কাছে এমন ভালোবাসার কোনো মূল্য নেই, তাই দূরে থাকুন আমার থেকে। বলে নিশি ক্ষিপ্ত পায়ে চলে গেল। সালমান স্থবির হয়ে দাঁড়িয়ে রইল নিশির চলে যাওয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে। নোহার জন্য আজকের সকালটা অন্য সব দিনের মতো ছিল না। এই সকালে শুধু নতুন সূর্য নয়, তার জন্য এক নতুন শুরুরও বার্তা নিয়ে এসেছে। জানালার বাইরে নরম রোদ গলে গলে ঘরে ঢুকছে। বাতাসে এক অদ্ভুত সতেজতা। নোহার আজ অফিসের প্রথম দিন। একেবারে ফর্মাল পোশাকে তৈরি হয়ে নিচে নামল সে। চোখে মুখে অদ্ভুত এক উচ্ছ্বাস, আবার কোথাও যেন একটা চাপা উত্তেজনা। নিচে নামতে দেখা হলো আহিরের সঙ্গে। আহিরের চোখ আটকে গেল নুহার উপর। প্রতিদিনের চেনা মেয়েটা আজ একদম ভিন্ন লাগছে। সাধারণ ঘরের নরম পরিবেশে দেখা নুহাকে আজ সে দেখছে এক নতুন রূপে। ফর্মাল পোশাক নুহাকে যেন আরও গভীর আর প্রাপ্তবয়স্ক করে তুলেছে। আটসাট সাজ, পরিপাটি হেয়ার স্টাইল আর চোখে এক অনন্য দীপ্তি, সব মিলিয়ে তাকে একদম অন্যরকম লাগছে। আহির কিছু বলতে যাবে, ঠিক সেই মুহূর্তে হঠাৎ একটা মেয়ে ছুটে এসে আহিরকে জড়িয়ে ধরল। হাউ আর ইউ আহির? আই রিয়েলি মিসড ইউ। আহির প্রথমে কিছুটা অবাক হলেও দ্রুত সামলে নিল, হেসে বলল, আমি ভালো আছি, কিন্তু তুই হঠাৎ কিভাবে আর কখন এলি? ততক্ষণে পাশে দাঁড়িয়ে থাকা আরিফা কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে বলল, এটা কে রে আহির? আহির স্বাভাবিক গলায় উত্তর দিল, ও ইরিনা, আমার ইতালিয়ান ফ্রেন্ড। ইরিনা, উনি আমার আম্মু। ইরিনা বিনয়ের সঙ্গে হাসল, আসসালামু আলাইকুম আন্টি। তারপর একদমই বলে গেল, আহির, সানবি কোথায়? আমি আসার কথা বলাতেও ও আমাকে আসতে মানা করেছিল, অথচ নিজে এখানে প্রায় 1 মাস ধরে পড়ে আছে। আহির এবার খেয়াল করলো নুহা অলরেডি গাড়ির ধারে চলে গেছে। মুখে কোনো অভিব্যক্তি নেই, যেন কিছুই হয়নি। আহির ধীর কণ্ঠে বলল, আম্মু একটু দেখো ইরিনার কি লাগবে, খেয়াল রেখো ওর যেন কোনো সমস্যা না হয়। তারপর ইরিনার দিকে তাকিয়ে বলল, তুই ফ্রেশ হয়ে নে, আমি একটু বের হচ্ছি, দুপুরে দেখা হচ্ছে। এই বলে আহির দ্রুত বেরিয়ে গেল। নুহা চুপচাপ জানালার দিকে তাকিয়েছিল। সকালে সূর্যের আলো গাড়ির জানালায় পড়ছে, উষ্ণ নরম একটা আভা চারপাশে ছড়িয়ে দিচ্ছে। আহির হঠাৎ বলল, আপনি সরে বসুন, ড্রাইভ আমি করব।
নুহা এক মুহূর্ত তাকিয়ে রইল আহিরের দিকে, তারপর কোনো কথা না বলে সরে গিয়ে পাশে ছিটে বসে পড়ল। আহির গাড়িতে উঠে ইঞ্জিন চালু করতেই আবার বলল, ইরিনা বাংলা ভাষা জানে ঠিকই, কিন্তু বাংলাদেশ সম্পর্কে ওর তেমন ধারণা নেই, তাই। আমি কিছু জিজ্ঞেস করেছি না তো, এত কথা কেন বলছেন? চুপচাপ গাড়ি চালান, দেরি হচ্ছে। নুহার কণ্ঠস্বরে একরকম অনাগ্রহ আর বিরক্তি মিশে ছিল। আহির একটু হাসল, তারপর হঠাৎ নুহার দিকে ঝুঁকে এলো, এত কাছাকাছি যে নুহার শ্বাস পর্যন্ত আটকে গেল মুহূর্তের জন্য। কি করছেন আপনি? কিন্তু আহির কোনো কথা না বলে নুহার সিট বেল্টটা লাগিয়ে দিল। তারপর একইভাবে থেকে তার চোখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, আপনি কি রেগে আছেন নুহা? নুহা দ্রুত আহিরকে ঠেলে সরিয়ে দিল। রেগে কেন থাকবো? আর আপনি নিজের লিমিটে থাকুন, বুঝলেন? আহির কিছু না বলে মুচকি হাসলো, তারপর গাড়ি চালানো শুরু করলো যেন কিছুই হয়নি। অফিসের প্রথম দিন ছিল নুহার জন্য এক নতুন অভিজ্ঞতা, এক নতুন সূচনা। রবমির অফিসের ম্যানেজার তাদেরকে স্বাগত জানিয়ে সবার সাথে পরিচয় করিয়ে দিলেন। অফিসের পরিবেশ, কর্মীরা সবাই যেন নুহাকে খুব ভালোভাবে গ্রহণ করেছে। তবে প্রথম দিন তেমন কোনো কাজ ছিল না, তাই দুপুরের আগে বাড়ি ফেরার পথে রওনা দিল নুহা আর আহির। তবে আসার পথে একজন বয়স্ক মহিলা তাদের বলল তাকে এক জায়গায় একটু পৌঁছে দিতে। তারপর মহিলার কথা মতো আহির তাকে একটা জায়গায় নিয়ে আসলো। আহির চারপাশে চোখ বুলিয়ে দেখলো একদম নির্জন জায়গা। মেন রাস্তাটি থেকে নেমে বিশাল বিল, সেখানে চাষ করা সারি সারি সূর্যমুখী ক্ষেত। আহির নেমে এসে মহিলাটিকে নামিয়ে জিজ্ঞেস করলো, এখানে তো মাঠ, আপনার বাড়ি কোথায়? নুহা গাড়ি থেকে নেমে মহিলাটিকে নামতে সাহায্য করলো। হঠাৎ একটা গাড়ি থামতেই মহিলাটি দৌড়ে গাড়িতে গিয়ে উঠল। গাড়ি থেকে একদল লোক এসে উপস্থিত হলো, সবার মুখ ঢাকা। লোকগুলো একদম কাছে এসে দাঁড়ালো। আহির নুহা দুজনেই বুঝতে পারলো মহিলাটি ছদ্মবেশী ছিল। আহির লোকগুলোর দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, আপনারা কারা? তাদের মধ্যে একজন নুহার সামনে দাঁড়িয়ে বলল, বাহ, আসলের সাথে বোনাস, তাও এত সুন্দর। আহির তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, এই যে ভাইরা, কি চাই আপনাদের? চাই তোকে, কথা ছিল শুধু তোকে তুলে নিয়ে যেতে হবে, কিন্তু আমি সিদ্ধান্ত পাল্টে ফেলেছি। এখন আমার তোর সাথে ওকেও চাই। আহির তৎক্ষণাৎ নুহার একটা হাত ধরে তার দিকে সরিয়ে নিয়ে বলল, চাইলেই কি সব পাওয়া যায়? আমিও তো কত কিছু চাই, আমি কি পাই? সে যাই হোক, ভাবি হয় তোদের সম্মান দিয়ে কথা বল। লোকগুলো হাসতে শুরু করলো। তাদের মধ্যে একজন বলল, আসসালামু আলাইকুম ভাবি, প্লিজ আমাদের সাথে চলুন, আমাদের ভাই আপনাকে খুব করে চায়। তারপর লোকটা একটা বন্দুক বের করে আহিরের দিকে ধরলো। মেয়েটাকে ছাড়, তাহলে তোকে কম মারব করতে দিচ্ছি। লোকটা নুহার দিকে হাত বাড়াতে গেলেই তখনই আহির হাতটা ধরে বলল, আমার সাথে কি করবি না করবি সব কবুল, কিন্তু আমার স্ত্রীর দিকে হাত বাড়ালে তোর হাত আর হাতের জায়গায় থাকবে না, আমি কথা দিচ্ছি তোকে। লোকটা হাসতে হাসতে বলল, হিরোগিরি কম দেখা ভাই, এটা দেখেছিস? একটা গুলি আর তুই ইন্নিল্লা। এখানে মরে পড়ে থাকলে কমসে কম 3-4 দিন কেউ তোর খোঁজ পাবে না। আহির সবার দিকে একবার তাকিয়ে বলল, না, তোরা এভাবে মানবি না। 5 জন আছিস, তার উপর একটা বন্দুকও আছে, একটু কষ্ট হবে, আমি সামলে নেব। বলে লোকটার বন্দুক ধরা হাতে একটা লাঠি মারল। মুহূর্তে শুরু হলো মারামারি। এক পর্যায়ে একজন লাঠি দিয়ে আহিরের মাথায় আঘাত করলো। আহির ক্ষণিকের জন্য দুলে উঠল, দ্রুত মাথা সামনে মাটিতে থাকা বন্দুকটা তুলে নিল। সে বন্দুকটা তাদের দিকে তাক করলো। তারপর তার হাতে বন্দুক দিয়ে একজনের পিঠ বরাবর গুলি ছুঁল। গুলিটা তার পায়ে গিয়ে লাগতেই বাকি সবাই আতঙ্কিত হয়ে দ্রুত পালিয়ে গেল। লোকগুলো পালিয়ে যেতেই আহির ধপ করে মাটিতে লুটিয়ে পড়ল। আহির, নুহা আতঙ্কিত হয়ে ছুটে এসে আহিরের মাথার কাছে বসে পড়ল। দুহাত দিয়ে তার মুখটা তুলে ধরে ব্যাকুল কণ্ঠে ডাকতে লাগলো, আহির, আহির উঠুন, ঠিক আছেন আপনি? কথা বলছেন না কেন? প্লিজ চোখ খুলুন, আমি এখন কি করব? কেউ আছেন? তারপর ভয়ের তো কণ্ঠ বাতাসে মিলিয়ে গেল, যা আশেপাশে কেউ ছিল না। ঠিক তখনই আহির চোখ খুলে আলতো হাসলো। এখানে কে থাকবে? আপনাকেই তো কিছু করতে হবে, তাই না? নুহা হতভম্ব হয়ে তার দিকে তাকিয়ে রইল। আহির তার দিকে চেয়ে মিলান হেসে বলল, বাদ দিন, কিছু করতে হবে না, এইভাবেই থাকুন, ভালো লাগছে। নুহা আহিরকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে রাগী কণ্ঠে বলল, পাগল নাকি আপনি? এই অবস্থায় মজা করছেন?
আর আপনি সত্যি করে বলুন, আপনি এসব কিভাবে করলেন? একজন সাধারণ মানুষের পক্ষে 4-5 জন লোকের সাথে একা মারামারি করা সম্ভব না। তার উপর আপনি গুলিও চালিয়েছেন। আহির মুচকি হেসে বলল, বউয়ের চোখে অসাধারণ হতে পেরে ভালো লাগছে। তবে আমি কিন্তু শুধু ওদের মারিনি, ওরাও মেরেছে, মাথাও ফেটে গেছে, দেখুন রক্ত বের হচ্ছে। নুহা অবাক হয়ে বলল, আপনি ইতালিতে ছিলেন, 1 মিনিট, আপনি কি সেখানে কোনো মাফিয়া দলের সাথে যুক্ত ছিলেন? আপনি কোনো মাফিয়া নন তো? আহির হাসতে হাসতে বলল, মাথায় আঘাত লেগেছে আমার, আর ভুল বকছেন আপনি। কি বললেন, মাফিয়া? আমি? কথা শেষ করার আগে আহির মাটিতে লুটিয়ে পড়ল। অনেক হয়েছে নাটক, চুপচাপ উঠে পড়ুন, আপনার থেকে আমার অনেক কিছু জানার আছে। আহির আহিরকে নিয়ে বাড়িতে ঢুকতেই আরিফা বেগম উদ্বিগ্ন হয়ে ছুটে এলেন। তার চোখ গিয়ে পড়ল আহিরের মাথায় ব্যান্ডেজ আর মুখে লেগে থাকা দাগের দিকে। কপালে ভাঁজ ফেলে তাড়াতাড়ি জিজ্ঞেস করলেন, কি হয়েছে আহির? আর এসব কিভাবে হলো? তুই ঠিক আছিস? নুহা কিছু বলার আগেই আহির হালকা হাসি দিয়ে বলল, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল আম্মু, তেমন কিছু না, আমি ঠিক আছি। খুব খিদে পেয়েছে, খেতে দাও, আমি ফ্রেশ হয়ে আসছি। আরিফা বেগম কিছু বলতে যাচ্ছিলেন, তার আগে আহির নোহার হাত ধরে বলল, চলুন নুহা। নোহা অবাক হলো, চুপচাপ তার সঙ্গে উপরের দিকে উঠতে লাগলো। করিডোরে পৌঁছাতেই সে ধীরে ধীরে হাত ছাড়িয়ে নিল। অনেক হয়েছে, এবার সত্যিটা বলুন, আপনি ইতালিতে কি কাজ করতেন? আপনার এই অধিকার বোধ দেখে ভালো লাগছে। স্বামীর পেশা জানার অধিকার অবশ্যই আপনার আছে, তবে সত্যি বলতে আপনি যেটা ভাবছেন। আহির বাকি কথা বলার আগে হঠাৎ ইরিনা দৌড়ে এসে আহিরকে শক্ত করে জড়িয়ে ধরল। আহির, কি হয়েছে তোর? তারপর আহিরের মুখে হাত দিয়ে উদ্বিগ্ন কণ্ঠে বলল, এইসব কি করে হলো? আহির একবার নুহার দিকে তাকালো, যেন তার প্রতিক্রিয়া বুঝতে চাইছে। তারপর ইরিনাকে আলতো করে সরিয়ে দিয়ে বলল, লম্বা কাহিনী, পরে বলবো, আপাতত খুব ক্লান্ত লাগছে। চোখে অস্বস্তি নিয়ে বলল, আহির, এসব তুই কি করে হলো? দেশে আসতে গেলি কেন বলতো? আমরা ওখানে ভালো ছিলাম। তুই আসার পর থেকে আমার মনে হচ্ছিল যেন আমার জীবনের সব খুশি চলে গেছে। বাপ্পিও তোকে অনেক মিস করে। সকালে আসলাম, আর এখন তোর এই অবস্থা দেখে মনটাই খারাপ হয়ে গেল। নোহা চুপচাপ দাঁড়িয়েছিল, কিছু না বলে ধীরে ধীরে চলে যেতে লাগলো। আহির সঙ্গে সঙ্গে নোহার হাত ধরে তাকে দাঁড় করিয়ে বলল, এরিনা, মিট মাই ওয়াইফ নোহা। আসলে আমরা দুজন অফিসে গিয়েছিলাম, ফেরার পথে একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট, তেমন বড় কিছু না, সামান্য চোট। তুই নিচে যা, আম্মু খাবার দিচ্ছে, আমি একটু পর আসছি। ততক্ষণে নোহা আহিরের হাত ছাড়িয়ে চলে গেছে। আহির তাকিয়ে রইল তার চলে যাওয়ার পথে, কিন্তু কিছু বলল না। দুপুরে খাবার শেষে নোহা একটু সময় নিয়ে নিজের মতো করে সময় কাটাতে বাগানে গিয়েছিল। ঠান্ডা বাতাসে মনটা কিছুটা হালকা লাগছিল, কিন্তু ফেরার পথে করিডোর হঠাৎ ইরিনার সঙ্গে দেখা হয়ে গেল। ইরিনা ধীর পায়ে এগিয়ে এসে হালকা হেসে বলল, নোহা, রাইট। নোহা চুপচাপ মাথা সাই নেড়ে দিল। কিছু বলবেন? ইরিনা হেসে বলল, না, তেমন কিছু না। আমি তোমার সম্পর্কে অনেক কিছুই জানি। তবে তুমি কি আহির আর আমার সম্পর্কে কিছু জানো? নোহা এক মুহূর্ত চুপ থেকে নির্লিপ্ত কণ্ঠে বলল, না, আর জানতে ইন্টারেস্টেড না। ইরিনা মুচকি হেসে বলল, আহির আর আমি ইটালিতে একই ইউনিভার্সিটিতে পড়তাম। আমি, সানবি আর আহির, আমরা খুব ভালো বন্ধু ছিলাম। তবে আমি কখনোই আমার আর আহিরের সম্পর্কটাকে শুধু বন্ধুত্ব বলতে পারি না। আমি আহিরকে ভালোবাসি, আর এটা আহিরও জানে। নোহা ঠান্ডা গলায় বলল, তাহলে আমাকে বলছেন কেন? আমি কি করতে পারি? ইরিনা একটু এগিয়ে এসে মৃদু স্বরে বলল, আহির তোমাকে একদমই পছন্দ করে না। এমনকি তোমার জন্য সে এই বাড়ি ছেড়ে পালিয়েছিল, সেটা নিশ্চয়ই জানো। ও আমাকে বলেছিল। নোহা চোখ নামিয়ে একটু হাসল। তারপর আমি আহিরকে আবার ফিরিয়ে নিতে এসেছি। আমাদের যে জায়গায় থাকা উচিত সেখানে ফিরে যাব। শুধু এইটুকুই তোমাকে জানাতে চেয়েছিলাম। নোহা এবার সরাসরি ইরিনার চোখে চোখ রেখে বলল, তা ভালোই তো, নিয়ে যান, আমার কোনো আপত্তি নেই। তবে আমার মনে হয় না আহির আমাকে অতটাও অপছন্দ করে। একটু থেমে ঠোঁটের কোণে একটা মিষ্টি হাসি ফুটিয়ে বলল, বাই দ্য ওয়ে, আপনার জন্য শুভ কামনা, ট্রাই করে দেখতে পারেন। বলে নির্লিপ্ত ভঙ্গিতে চলে গেল। পিছন ফিরে দেখার প্রয়োজনও মনে করল না
ইরিনা শুধু দাঁড়িয়ে থেকে নোহার চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল। নোহা ঘরে ঢুকতে দেখতে পেল ইরিনা দরজা ঠেলে বেরিয়ে আসছে। চোখাচোখি হতে ইরিনা এক ঝলক তাকালো, কিন্তু কোনো কথা বলল না। নোহা দরজার দিকে তাকিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল, তারপর ঠান্ডা গলায় বলল, তা আপনি কবে ফিরে যাচ্ছেন? আহির একটু অবাক হয়ে তাকালো, যেন প্রশ্নটা বুঝে উঠতে পারছে না। কোথায়? নোহা হালকা হাসলো। ইরিনা বলল, আপনি তার সঙ্গে ফিরে যাচ্ছেন? আহির কয়েক মুহূর্ত নীরব রইল। তার মুখের রেখায় একটা অদ্ভুত ভাব ফুটে উঠল, তারপর ধীরে ধীরে বলে উঠল, আপনি আটকাবেন না? নোহার ঠোঁটে একটা মিলান হাসি খেলে গেল। প্রশ্নই আসে না। আহির গভীর দৃষ্টিতে তাকিয়ে রইল তার দিকে। নোহার চোখে একটুও দোলাচল নেই। এভাবে সারা জীবন কি একা থাকবেন? জীবনে চলার পথে কাউকে তো দরকার। সেটা আমি নাই বা হলাম, তবু কাউকে তো দরকার। নোহা তার চোখ নামিয়ে নিল। তার মানে ইরিনা যা বললেন তা সত্যি? আহির একটু হাসলো। আপনার তো এসব নিয়ে কোনো আগ্রহ নেই, তাহলে জানতে চাইছেন কেন? নোহা কোনো উত্তর দিল না, নীরবে তাকিয়ে থাকলো আহিরের দিকে। চোখের গভীরে যেন এক অজানা প্রশ্ন লুকিয়ে আছে। আহির ধীরে ধীরে এক ধাপ এগিয়ে এলো, গম্ভীর গলায় বলল, আপনি আমার সঙ্গে থাকতে চান। আপনি আমাকে ভালোবেসে ফেলেছেন, কিন্তু সেটা লুকাচ্ছেন। কেন লুকাচ্ছেন? একবার বলে দিন আপনি কি চান। নোহা নিঃশ্বাস নিল গভীর করে। কয়েক মুহূর্তে নীরবতা দুজনের মাঝখানে এক অদৃশ্য দেওয়াল তৈরি করলো। তারপর ধীরে ধীরে আহিরের চোখে চোখ রেখে শান্ত গলায় বলল, আপনি বলেছেন। আপনি কিন্তু একবারও বলেননি আপনি আমাকে ভালোবাসেন। পরিষ্কার করে বলেননি আপনি কি চান। আহির চুপ করে গেল, যেন প্রশ্নটা তার জন্য সবচেয়ে কঠিন হয়ে উঠেছে। নোহা তার দিকে একবার তাকিয়ে নিল, তারপর নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে গেল। আহির শুধু দাঁড়িয়ে রইল, দরজার ফাঁক দিয়ে বেরিয়ে যাওয়ার চ্যাটের দিকে তাকিয়ে। নিশি প্লিজ আমার কয়েকটা কথা শোনো। সালমানের কণ্ঠে আকুলতা, কিন্তু নিশি এক কঠিন দৃষ্টিতে তাকালো তার দিকে। চোখের ভাষায় স্পষ্ট রাগ ও বিরক্তি। আপনি আবার এখানে? আমি কি আপনাকে বলিনি? সালমান দ্রুত হাত বাড়িয়ে নিশের হাত আলতো করে চেপে ধরল। শান্ত হও নিশি, আমি শুধু কয়েকটা কথা বলতে চাই। কথা দিচ্ছি এরপর তোমাকে কোনোদিনও বিরক্ত করব না। নিশি বিরক্তভাবে হাত সরিয়ে নিল, গম্ভীর কণ্ঠে বলল, ঠিক আছে বলুন। সালমান দীর্ঘশ্বাস ফেল, এক মুহূর্ত নীরব থেকে ধীরে ধীরে বলল, আমি জানি আমি গুছিয়ে কথা বলতে পারি না। তুমি ঠিকই বলেছিলে, প্রেম ভালোবাসা আমার কাছে কখনোই গুরুত্ব পায়নি। এগুলো আমার কাছে ছিল তোমার পড়া উপন্যাসের বইয়ের মতো। একটা শেষ হলে তুমি যেমন আর একটা শুরু করো, তেমনি। সে এক মুহূর্ত থেমে নিশির চোখের দিকে তাকালো, তারপর গভীর কণ্ঠে বলল, আমি এসব ভালোবাসা কখনোই বিশ্বাস করিনি। এগুলো আমার কাছে টাইম পাস ছাড়া কিছুই ছিল না। কিন্তু নিশি জানো, আমি জানি না কিভাবে বোঝাবো তোমায় নিয়ে আমার যে অনুভূতিগুলো কেমন হয়। সেগুলো সম্পূর্ণ ভিন্ন, একদম নতুন। এটা ভালোবাসা কিনা তা জানি না, তবে এইটুকু জানি তুমি ছাড়া আমার জীবনে আর কেউ কখনোই আসবে না। হ্যাঁ, এটা সত্যি, আমার জীবনে অনেক নারী এসেছে, কিন্তু তোমার মধ্যে আমি এমন কিছু পেয়েছি যা আর কারো মধ্যে পাইনি। তুমি আমার জীবনের সবচেয়ে অনন্য অনুভূতির নাম। আমি তোমার সঙ্গেই জীবনের শেষ সময় পর্যন্ত কাটাতে চাই। নিশির ঠোঁটের কোণে তিক্ত হাসি ফুটে উঠল, কণ্ঠে কঠিন অথচ গভীর এক ব্যথা মিশে আছে। হয়েছে আপনার? আজ আমার প্রতি যে অনুভূতি জন্ম নিচ্ছে সেটাই তো প্রথমে সব মেয়ের প্রতিই ছিল, তাই না? তারপর একদিন তাদের জায়গা ফাঁকা হয়ে গেছে, আপনি ছেড়ে দিয়েছেন। আমি কিভাবে বিশ্বাস করব আমার পরিণতি তাদের মতো হবে না? সালমান এক মুহূর্ত নিশ্চুপ রইল। নিশির চোখের গহীনে সে স্পষ্ট দেখতে পেল সন্দেহ, অভিমান আর একরাশ অজানা ভয়, যেন তার প্রতিটি কথা আগুনের মতো ছুঁয়ে যাচ্ছে তাকে। একটা দীর্ঘশ্বাস ফেলে সালমান ধীর কণ্ঠে বলল, কি প্রমাণ চাই তুমি বলো, আমি সব কিছুর জন্যই প্রস্তুত। নিশি এক পলক তাকালো, তারপর গভীর স্বরে বলল, বিয়ে করতে পারবেন আমায়? যদি পারেন তাহলে ভালোবাসার দাবি নিয়ে আমার সামনে আসবেন। বলে সে ঘুরে দাঁড়ালো, দৃঢ় পায়ে সামনে এগিয়ে গেল, যেন আর পিছু ফেরার কোনো ইচ্ছে নেই। কিন্তু তখনই সালমানের কণ্ঠে বাজল দৃঢ় সংকল্প, আমি রাজি নিশি। 3 দিন পর বাড়ি ফিরবো, তারপর মা বাবাকে নিয়ে আসবো, তারপর বিয়ে। এবার বলো, আমি কি হ্যাঁ ধরে নেব? নিশির পা মুহূর্তের জন্যই থমকে গেল, যেন শব্দগুলো তার হৃদয়ে গভীরভাবে গেঁথে গেছে। কয়েক মুহূর্ত সে চুপ রইল, কিন্তু কোনো উত্তর দিল না, শুধু ধীরে ধীরে পা বাড়িয়ে চলে গেল।
আর সালমান দাঁড়িয়ে রইল, তার দৃষ্টির সামনে এক অনিশ্চিত ভালোবাসার অস্তিত্ব রচনা করে। সকালের আলো ফোটার সঙ্গে সঙ্গে আরিফা বেগম ব্যস্ত হয়ে পড়লেন রান্নাঘরে, হাতের কাজে ফাঁকে ফাঁকে একবার করে সময় দেখছে যেন সব ঠিকঠাক হয়। আজকে দিনটা তো আর সাধারণ নয়, আজ অননাকে পাত্রপক্ষ দেখতে আসবে। বিয়ের কথা আগে ঠিক হয়ে আছে, আজ এক প্রকার আনুষ্ঠানিক সম্মতি ও আংটি বদলের আয়োজন। নোহার রমাও সাহায্য করছে তাকে, তবে নোহা রান্নার কাজে খুব একটা দক্ষ নয়, তবু সে চেষ্টা করছে যেন কোনোভাবে কাজে লাগে। অন্তত রান্নাঘরে দাঁড়িয়ে শুধু ঝামেলা না করে কিছুটা সহযোগিতা করাই তার উদ্দেশ্য। কিন্তু রান্নার কাজ করতে করতে নোহার মন বারবার ফিরে যাচ্ছে কালকের ঘটনার দিকে। লোকগুলো কার কথাই আহিরকে কিডন্যাপ করতে চেয়েছিল, কে তাদের পাঠিয়েছিল, এসব প্রশ্ন তার পিছু ছাড়ছে না। কিভাবে আহির এত স্বাভাবিক থাকতে পারে এমন ভয়ঙ্কর ঘটনার পরও? কিভাবে সে এমন নির্লিপ্ত? কিছু একটা সমস্যা তো আছেই। দুপুরের আগেই অতিথিরা এসে পৌঁছেছে। বসার ঘরটায় একটা গুঞ্জন ভরা পরিবেশ। আহির, রৌফ, মীর, আফিয়া বেগম সহ পরিবারের বয়োজ্যেষ্ঠরা অতিথিদের সঙ্গে গল্পে মেতে উঠেছে। অভ্যর্থনার ব্যস্ততা ছড়িয়ে পড়েছে পুরো বাড়িতে। অন্যদিকে নিশি অননাকে সাজাতে ব্যস্ত। প্রতিটি গহনা, প্রতিটি সাজসজ্জার খুঁটিনাটি নিয়ে তার যত্নের শেষ নেই। অননার রূপ যেন আরও ফুটে ওঠে। সে চেষ্টা চালিয়ে যাচ্ছে নিশি। ঠিক তখনই আরিফা বেগম নোহাকে ডেকে বলেন, নিশিকে নিয়ে আসো তো। নোহা গিয়ে নিশিকে আর অনন্যাকে নিচে নামিয়ে আনলো। সিঁড়ি বেয়ে নিচে নামার সময় আহিরের দৃষ্টি আটকে গেল নোহার উপর। আজ সে কালোর উপর গোলাপি কাজ করা একটি শাড়ি পরেছে, যা তাকে অনন্যা আভায় মোড়ানো মনে হচ্ছে। আহির অবাক হয়ে তাকিয়ে থাকলো, যেন চোখ ফেরানো কঠিন হয়ে পড়েছে। নোহার দৃষ্টি যখন আহিরের চোখের সঙ্গে মিলল, আহির দ্রুত চোখ সরিয়ে নিল, নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করলো। এরই মধ্যে ইরিনা, ঈশান আর সালমানও নিচে নেমে এলো। অতিথিদের সামনে এক একে উপস্থিত হলো সবাই। বাড়ির পরিবেশ আরও প্রাণবন্ত হয়ে উঠল। অননার যার সঙ্গে বিয়ে ঠিক হয়েছে তার নাম আরফ চৌধুরী। আরফের বাবা রৌফ মীরের দীর্ঘদিনের ঘনিষ্ঠ বন্ধু। সেই সম্পর্কের সূত্র ধরে এ বিয়ের আয়োজন। আরফরা মোট 6 জন এসেছে। আরফ নিজে, তার বাবা মা এবং দাদা দাদি। খুব ভালোভাবেই আংটি বদলে অনুষ্ঠানটা মিটে গেল। বিকেলের দিকে ওনারা ফিরে গেলেন। যেহেতু আগে থেকে সব ঠিক, তাই ওনারা বিয়েতে আর দেরি করতে চান না। বিয়ে ঠিক করা হয়েছে 1 সপ্তাহ পরে। সন্ধ্যা নামতেই বসার ঘরে প্রাণবন্ত আড্ডা জমে উঠেছে। বিয়ে নিয়ে চলছে নানান পরিকল্পনা। আহির, সালমান, ইরিনা, অনন্যা, নিশি সবে মিলে গল্প মেতে আছে। হাসি, রোল, ঠাট্টা, মশকরা সব মিলে এক চঞ্চল পরিবেশ। কিন্তু কোথাও যেন একটা শূন্যতা অনুভব করলো আহির। চারপাশে তাকিয়ে বুঝল নুহানি। তার অনুপস্থিতি কেন জানি চোখে লাগলো। তাই সবার মাঝ থেকে সরিকি নুহাকে খুঁজতে বের হলো। আর নিজের ঘরের দরজা অল্প খুলে দেখল নুহা একে বসে ল্যাপটপে ব্যস্ত। পাশে তার প্রিয় বিড়ালটি গুটিসুটি মেরে বসে আছে, যেন মনোযোগের অপেক্ষায়। আহির দরজার কাছে দাঁড়িয়ে বলল, আপনি এখানে? আর আমি আপনাকে কতক্ষণ ধরে খুঁজছি। চলুন নিচে, সবার সঙ্গে গল্প করবেন, বিয়ে নিয়ে কিছু নিয়ে আইডিয়া দেবেন। আমার এসব কোলাহল পছন্দ না, আপনি যান। আহির একটু এগিয়ে আসলো। এভাবে একা থাকবেন কেন? সবার সাথে মিশলে দেখবেন ভালো লাগবে। এবার নুহা বিরক্ত চোখে তাকিয়ে বলল, আপনি এত স্বাভাবিক থাকতে পারেন কিভাবে আহির? এত বড় একটা ঘটনা ঘটলো অথচ কাউকে কিছু বললেনও না। আর আপনি? নোহার বাক্য শেষ হওয়ার আগেই আহির ধপ করে বিছানায় শুয়ে পড়ল। হাত দুটো মাথার পিছনে রেখে এক দৃষ্টিতে স্লিংয়ের দিকে তাকিয়ে পড়ল। যখন আপনার সাথে আমার বিয়ের কথা শুনেছিলাম তখন কিছুই বুঝতে পারছিলাম না। সত্যি কি তখন আমার বিয়ের বয়স হয়েছিল? আমি তো বরাবরই স্বপ্ন দেখতাম বিদেশে গিয়ে পড়াশোনা করব। তাই বিয়ের দিন পালানোর সুযোগ পেয়েই বেরিয়ে পড়লাম। এইচএসসি পরীক্ষার ফলাফল আসতে তখনও 2 মাস বাকি ছিল। আমি 2 মাস বাংলাদেশে অপেক্ষা করি। রেজাল্ট আসতেই সব কিছু ঠিকঠাক করে চলে এলাম ইতালি। এখানে পড়াশোনা শুরু করলাম। সালমান আর ইরিনা তখন আমার প্রথম বন্ধু। আমিও এখানে 3 বছর পড়াশোনা করি। তখনও বাড়ি আসার প্ল্যান ছিল না, তাই ভাবছিলাম কোনো কাজ খুঁজে নেব, ওইখান থেকে কাজটা কন্টিনিউ করব। ইরিনার বাবা ইতালিতে নিজস্ব ডিটেকটিভ এজেন্সি চালাতেন। ইরিনার একটা ভাই ছিল, তবে দুর্ভাগ্যবশত সে মাত্র 16 বছর বয়সে মারা যায়। ইরিনার বাবা সবসময় বলতেন আমি নাকি তার ছেলের মতো, তাই আমাকে নিজের সন্তানের মতো ভালোবাসতেন। বলতে গেলে আঙ্কেল আমাকে নিজের পরিবারের একজন ভাবতেন। আঙ্কেল আমাকে তার এজেন্সিতে জব অফার করেন।
আমারও আগ্রহ ছিল, তবে ডিটেকটিভ হতে গেলে আমার দরকার ইতালিয়ান নাগরিকত্ব। ইতালিতে প্রাইভেট ডিটেকটিভ হতে নাগরিক হওয়া বাধ্যতামূলক নয়, তবে বসবাসের বৈধ অনুমতি থাকতে হবে। আমি সেখানে 6 বছর থেকেছি এবং পড়াশোনা শেষ করেছি, তাই বৈধভাবে রেসিডেন্ট স্ট্যাটাসও পেয়েছি। আঙ্কেলের সাথে 2 বছর কাজ করেছি। আঙ্কেল আমাকে সব কিছুতে ভালোভাবে ট্রেন্ড করেছিলেন নিজের হাতে। যদি কোনো অভিজ্ঞ ডিটেকটিভের অধীনে আপনি কাজ করেন, তাহলে লাইসেন্স ছাড়া কিছু নির্দিষ্ট কাজ করা সম্ভব, যেমন তথ্য সংগ্রহ করা, অনুসন্ধান চালানো ইত্যাদি। তবে আঙ্কেল চাইছিলেন আমি যেন পরবর্তী আঙ্কেলের পুরো এজেন্সির দায়িত্ব নিই এবং ইরিনাকে বিয়ে করি। তাহলে আমি সহজেই নাগরিকত্ব পেয়ে যাব। তবে আমি ইরিনাকে কখনোই সেই চোখে দেখিনি। ইরিনা আমার কাছে অনন্যার মতো। ইতালিতে যাওয়ার পর সালমান, ডেভিড, ইরিনা ওরা আমাকে অনেক সাহায্য করেছে, আমার একাকিত্বে সঙ্গ দিয়েছে, একদম ফ্যামিলির মতো। ইরিনা আমাকে পছন্দ করে সেটা আমি জানি। অনেকবার ওকে বোঝানোর চেষ্টাও করেছি, তবে মুখের ওপর খারাপ ব্যবহার করতে পারিনি। আঙ্কেলের থেকেই গান চালানো শিখেছি। আমি গান চালাতেও পারি। ইনফ্যাক্ট আমার নিশানা খুব ভালো। আর আমাকে কে কিডন্যাপ করতে চেয়েছিল তাও হয়তো আন্দাজ করতে পারছি। কিন্তু একটা কথা পরিষ্কার করে বলি, আমি কোনো মাফিয়া টাফিয়া নই ম্যাডাম। আমার সম্পর্কে ভুল ধারণা বাদ দিয়ে এই একটু ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে ভাবতে পারেন না? নোহা ঠান্ডা গলায় বলল, আমি ইতিবাচক চিন্তাই করি, তবে আপনার গল্পে অনেক কিছু অজানা দিক রয়েছে আহির। আহির ভুরু কুচকে তাকালো। মানে? আপনি একা একা বাংলাদেশ থেকে ইতালি কিভাবে গেলেন? এত টাকা কোথায় পেলেন? আর আপনার সার্টিফিকেট, ভিসা, যা যা দরকার সেসব কোথায় পেলেন? নিশ্চয়ই কেউ আপনাকে সাহায্য করেছে। বলুন কে? আহির হেসে ফেল। ডিটেকটিভ আপনি না আমি? এত প্রশ্ন? আহির নোহার একটা হাত ধরে নোহাকে তুলতে চাইল। চলুন নিচে, সবাই অপেক্ষা করছে। আমার একমাত্র বোনের বিয়ে, অনেক কিছু ভেবেছি। আর আপনিও একমাত্র ভাইয়ের বউ, আপনাকেও তো কিছু দায়িত্ব নিতে হবে। নোহা তার হাত চালো না, বরং নিজের আরেক হাত দিয়ে আহিরের হাত ধরল। এটা কি এতই গোপন বিষয় আহির? এত কিছু তো বললেন, এটুকু বলতে কি সমস্যা? আহির গম্ভীর মুখে বলল, এটা তেমন বড় কিছু নয়, আর লুকানোরও কিছু নেই। অনেকেই জানে সালমান, ডেভিড, ইরিনা, কিন্তু আমি যা বলতে চাই না। আপনি সেটা জানার জন্য এতটা আগ্রহী কেন? নোহা উঠে দাঁড়ালো। আপনার স্ত্রী হিসেবে কি এটুকু জানার অধিকারও নেই? আহির এক ধাপ এগিয়ে এসে মুচকি হেসে বলল, আপনি সত্যিই নিজেকে আমার স্ত্রী হিসেবে স্বীকার করছেন? কবে থেকে? নোহা চট করে চোখ সরিয়ে নিল। আপনি যা ভাবছেন তেমন কিছু না। আর আমি একটা প্রশ্ন করেছিলাম, আপনি কিন্তু এখনো উত্তর দেননি। আহির শান্ত স্বরে বলল, আমি তো কখন থেকে বলার চেষ্টা করছি। কিন্তু তার কথা শেষ হওয়ার আগে নোহা পেছনে ফিরল। হাঁটতে হাঁটতে বলল, তাড়াতাড়ি নিচে চলুন, সবাই হয়তো অপেক্ষা করছে। নোহা, একটা প্রশ্ন আমিও করব, উত্তর কিন্তু আপনাকেও দিতে হবে। আহির একটু হাসলো, তারপর ধীরে ধীরে তার পেছনে হাঁটা ধরল। এই মেয়েটা যে তার জীবনে একটা জটিল রহস্যের মতো, সেটা আহির আরও একবার টের পেল। সকালে সূর্য উঁকি দিতে না দিতেই বাড়ির আঙ্গিনায় বিয়ের প্রস্তুতির সরগরম শুরু হয়ে গেছে। আহিরের সাজসজ্জার কাজ চলছে। রঙিন কাপড়ে ঢাকা পড়েছে প্রবেশদ্বার। একেবারে যেন উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে পুরো বাড়িতে। বাড়িতে সবাই তখন খাবার টেবিলে বসেছে। নাস্তার আয়োজন বেশ জমকালো। গরম পরোটা, নেহারি, হালকা মিষ্টান্ন আর ধোয়া ওঠা দুধ চা। হাসি আড্ডার মধ্যে সকলে নাস্তা চলছিল। হঠাৎই শেহনাজমির কিছুটা অন্যমনস্ক ভঙ্গিতে বলে উঠলেন, ভাইজান, আমার একটা কথা ছিল। যদি ঈশানের সাথে নিশির বিয়ে হয় তাহলে বিষয়টা কেমন হয়? জন্য যেন পুরো টেবিলে নীরবতা নেমে এলো। কেউ কোনো কথা বলছে না, শুধু চোখাচোখি হচ্ছে। নিশি চমকে তাকালো শেহনাজমিরের দিকে, আর ঈশানের কপালে ভাঁজ পড়ল। সালমান তখন গম্ভীর মুখে নাস্তা করছিল। শেহনাজমিরের কথা শুনে হঠাৎ যেন কিছুটা বিহ্বল হয়ে গেল। মুখের খাবার গলায় আটকে গেল তার। তাড়াতাড়ি এক গ্লাস পানি খেয়ে নিল। গ্লাসটা হাতে ধরা রইল, আর দৃষ্টিটা স্থির হয়ে গেল শেহনাজমিরের দিকে। শেহনাজমির খানিকটা বিরক্তি সুরে বলেন, সবাই এভাবে কি দেখছো? আমার নিশিকে অনেক ভালো লাগে, আর ওকে তো বিয়ে দিতেই হবে। তাই যদি ঈশানের সঙ্গে হয় তাহলে দুই বোন একসাথে এই বাড়িতে থাকতে পারবে। শেহনাজমিরের কথাই কেউ কিছু বলতে পারছিল না। সবাই যেন পরিস্থিতি বুঝে নেওয়ার চেষ্টা করছে। কিছুক্ষণ নীরব থাকার পর রবমির গম্ভীর কণ্ঠে বলেন, দেখ শেহনাজ, নুহার নিশি দুজনই আমার মেয়ের মতো।
তবে বাস্তবতা হচ্ছে নিশের গার্জিয়ান কিন্তু নুহা, তাই ও যা সিদ্ধান্ত নেবে সেটাই চূড়ান্ত হবে। নুহা শান্ত কণ্ঠে বলল, আসলে ঈশানকে নিয়ে আমার কোনো সমস্যা নেই, তবে যেহেতু বিষয়টা নিশি আর ঈশানের জীবন নিয়ে, তাই আমার মনে হয় ওদের মতামত জানা জরুরি। নিশি এতক্ষণ চুপচাপ ছিল, শান্ত কণ্ঠে বলল, আমি আসলে ঈশান ভাইকে নিজের বড় ভাইয়ের মতো মনে করি। আমি ওনাকে বিয়ে করতে চাই না। শেহনাজ মীর এবার কিছুটা বিরক্ত হয়ে বলল, এইরকম তো কত বিয়েই হয়, এতে সমস্যা কি? বিয়ের পর সব ঠিক হয়ে যাবে। সালমান স্বাভাবিকভাবে বলল, কিভাবে ঠিক হবে? নিশি তো ঈশানের ছোট বোনের মতো, তাই না ঈশান? ঈশান কিছুটা অস্বস্তি নিয়েই বলল, হ্যাঁ হ্যাঁ, তো তাছাড়া আমি এখন বিয়ে করব না আম্মু, আমি আগেও বলেছি। শেহনাজ মীর কিছু বলতে চাচ্ছিলেন, কিন্তু রৌফ মীর এবার কঠিন কণ্ঠে বললেন, শাহনাজ, দেখছিস তো ওদের কেউ রাজি নয়, তাহলে কেন জোর করছিস? এই বিষয়টা এখানেই শেষ কর। বাড়িতে একটা বিয়ে হচ্ছে, সেটার আয়োজন ঠিকমতো করা হোক। তারপর সবাইকে উদ্দেশ্য করে বললেন, আরিফা, একটু পরেই সবাই মিলে শপিং এ বেরিয়ে যাও। যার যা লাগবে আজকেই কিনে নাও। আমি এখন অফিসে যাচ্ছি, দেরি হয়ে যাচ্ছে। বাড়ির সামনে সবাই অপেক্ষা করছে। আরিফা বেগম, নিশি, অনন্যা, আহির সকলেই শপিংয়ে যাওয়ার জন্য প্রস্তুত। ঠিক সেই মুহূর্তে ঈশান সালমানকে এক প্রকার টানতে টানতে নিয়ে এলো। সালমানের মুখোপায়ে ছিল এক ধরনের গম্ভীরতা, যেন তার মনে কোনো অস্বস্তি ছিল। আহির বিস্ময়ে প্রশ্ন করল, কিরে সালমান, কি হয়েছে তোর? ঈশান গলার স্বরকে একটু নাটকীয় করে তুলে বলল, দেখো না আহির ভাই, সালমান বলছে ও নাকি যাবে না, কারণ বিয়ের আগে নাকি ও দেশে ফিরে যাচ্ছে। আহির চমকে উঠল, ক্ষুব্ধ গলায় বলল, এসব কি বলছিস সালমান? আমার বোনের বিয়ে আর তুই চলে যাবি মানে কি? তাছাড়া বাঙালি বিয়ে কখনো দেখেছিস? আজকে দেখার সুযোগ পাচ্ছিস আর তুই চলে যাবি? সালমান একদম নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইল। তার মুখের চেহারায় কোনো প্রতিক্রিয়া ছিল না। এক দীর্ঘ নীরবতার পর গম্ভীর গলায় সে বলল, আমার সমস্যা আছে, তুই বুঝতে পারছিস না ব্যাপারটা। আমাকে যেতেই হবে। নিশি ভুরকুচকে সালমানের দিকে তাকিয়ে বলল, যেতেই হবে মানে? আপনার গার্লফ্রেন্ড কি অন্য কারোর সঙ্গে ভেঙে গেছে নাকি? আমার গার্লফ্রেন্ড নিয়ে তোমাকে ভাবতে হবে না, সে যথেষ্ট লয়াল। নিশি এক কৌতূহলী হাসি দিয়ে বলল, লয়াল তো আপনার গার্লফ্রেন্ড, দয়াল তো আপনি। সালমান একটু অবাক হয়ে তাকিয়ে থাকলো, যেন কিছুটা অস্থির হয়ে বলল, কি বললে? ঈশান বিরক্তির সাথে হালকা গলায় বলল, ব্যাস শুরু হয়ে গেল দুজনের ঝগড়া। নিশি, চল গাড়িতে ওঠ, সালমান, নুহা আর আহির একসাথে আসবে। সালমান তৎক্ষণাৎ গম্ভীরভাবে বলল, সেই ভালো। উনি আমাকে যেভাবে দেখছে, চোখ দিয়ে না গিলে খায়। আমি আপনার মতো অখাদ্য খাই না। এ বলে এক মুহূর্ত দেরি না করে নিশি গাড়ির দিকে হাঁটতে শুরু করলো। সালমান কিছুক্ষণ তাকিয়ে রইল, তার চোখে এক অদ্ভুত মিশ্রণ, বিরক্তির সঙ্গে একটু করুণ হাসি। একটু পর নুহা বেরিয়ে এলো, আর তার সঙ্গে ইরিনাও। ইরিনাকে দেখে আহির আর সালমান দুজনে কিছুটা চমকে গেল। মেয়েটার গায়ের রং অতটাও ফর্সা নয়, কিন্তু আজকের বাঙালি পোশাকে যেন একদম অন্যরকম লাগছে। একটা সাদা গোলাপি কুর্তির সঙ্গে ওনাও পরেছে। ড্রেসটা সম্ভবত নুহার। সাধারণত ওয়েস্টার্ন পোশাকে অভ্যস্ত ইরিনাকে এই রূপে দেখে ওরা যেন কিছুক্ষণের জন্য হতবাক হয়ে গেল। ওরা কাছে আসতেই সালমান ভুরু উঠিয়ে বলল, তুইও যাবি? ইরিনা চোখ বড় করে বলল, কেন সানবি, আমি যেতে পারি না? এই প্রথম একটা বাঙালির বিয়ে দেখব, অনেক মজা করব, আর আজকে মার্কেট থেকে প্রচুর শপিং করব। মম আর ড্যাডের জন্য কিছু জিনিস নিয়ে যাব। সালমান মুখ কুঁচকে বলল, মনে হচ্ছে আমাদের জন্য কিছু কেনার একটা সুযোগ থাকবে না। আহির হেসে বলল, আচ্ছা ঠিক আছে, গাড়িতে ওঠ। ইরিনা, তোর যা ইচ্ছা কিনিস। নুহা চলুন, ইরিনারা অলরেডি বেরিয়ে গেছে। আহির ড্রাইভিং সিটে বসতে ইরিনা দ্রুত গিয়ে তার সিটে উঠে বসেল। নুহা একবার আহিরের দিকে তাকালো, কিছু না বলেই সালমানের পাশে সিটে গিয়ে বসে পড়ল। গাড়ি স্টার্ট নেওয়ার মুহূর্তে ইরিনা আয়নার দিকে তাকিয়ে বলল, আহির, বাঙালি পোশাকে আমাকে কেমন লাগছে বলো তো? সালমান হঠাৎই গুনগুন করে বলতে লাগলো, পেতনির না তুই। আহির সঙ্গে সঙ্গে চোখ বড় বড় করে বলল, সালমান। সালমান একদম নির্দোষ মুখ করে বলল, কি? আমি তো গান গাইছি, এটা একটা বাংলা গান। ইরিনা, তোকে ভালোই লাগছে। গাড়ি চলছে, আহির চুপচাপ চালাচ্ছে, তবে মাঝে মধ্যে ইরিনা আহিরকে ডাকছে।
তাকে কিছু দেখাচ্ছে আর প্রশ্ন করছে। পেছনে নোহা আর সালমান তাদের নিজেদের আলাপ করছে, আর আহির মাঝে মাঝে গাড়ির সামনে গ্লাসে দৃষ্টি ফেলে নোহার দিকে তাকাচ্ছে। সালমান হঠাৎই বলল, ভাবি, আপনি জানেন ইতালিতে মেয়ের অভাব নেই, কিন্তু আপনার মতো মেয়ে আমি একটাও দেখিনি। আপনি সত্যি অনেক সুন্দরী। আমি যখন প্রথম আপনাকে দেখেছিলাম তখন তো পুরাই এই আহির ক্রাশের বাংলা যেন কি। আহির তৎক্ষণাৎ গলায় একরাশ বিরক্তি নিয়ে বলল, তোর মাথা, তুই একটু চুপ করবি? আমার মাথা ব্যথা করছে, তোকে গাড়ি থেকে নামিয়ে দেবো। ইরিনা আহিরের মাথায় হাত দিয়ে মৃদু কণ্ঠে বলল, কোথায় ব্যথা করছে আহির? তুই তো ব্যান্ডিজও এখনো তুলিসনি। ওষুধ ঠিকঠাক খাচ্ছিস? সালমান আবার বলল, আমি তো সত্যি কথাই বলছি, তুই রাগ করছিস কেন? ভাবি, আপনার চুলে এটা কি লেগে আছে? একথা বলার সাথে সাথে সালমান নোহার চুলে হাত দিতে যাবে, কিন্তু ঠিক তখনই আহির গাড়ি হঠাৎ ব্রেক টানলো। ইরিনা আতঙ্কিত হয়ে বলল, আহির কি হয়েছে? আহির গম্ভীর স্বরে বলল, সালমান, সামনে আয়, ড্রাইভ কর, আমার মাথা ব্যথা করছে। আহির গাড়ি থেকে নেমে পেছনে চিটে দরজা খুলে সালমানকে বলল। কি হলো? বের হতে বললাম তো। সালমান বের হতে হতে আহিরের কানে কানে বলল, নাটক ভালোই শিখেছিস ভাই। আহির নোহার পাশে বসে একটা নিঃশ্বাস নিয়ে বলল, কি হলো? গাড়ি চালা, বসে আছিস কেন? সালমান শান্তভাবে বলল, তোর বেশি শরীর খারাপ লাগলে ইরিনার সাথে হাসপাতালে চলে যা। ভাবি আর আমি এখান থেকে একটা গাড়ি ধরে চলে যাচ্ছি। তার দরকার নেই। সালমান হাসতে হাসতে বলল। তাহলে ঠিক আছে। একটা শাড়ির দোকানে একপাশে ঈশান, সালমান, আহির দাঁড়িয়েছিল। হঠাৎ করে ইমরান আর শিফা সাথে দেখা হলো। ইমরান এসে আহিরের সাথে কিছুক্ষণ কথা বলে চলে গেল। সেদিকে তাকিয়ে সালমান হাসতে হাসতে বলল, ঈশান, তুই জানিস ওটা আহিরের এক্স গার্লফ্রেন্ড ছিল। আহিরের যাওয়ার পর ওর বন্ধুকে বিয়ে করে এক বাচ্চার মা হয়ে গেছে। আহির বেচারা বাড়ি ফিরে কত বড় সারপ্রাইজ পেল। সালমান আরো জোরে জোরে হাসতে লাগলো। ঈশান মুচকি হেসে বলল, আজকে আহির ভাই শেষ, আর আহিরের ভাইয়ের হাতে তুই শেষ সানভি। সালমান পেছনে ফিরে দেখল নুহা পেছনে দাঁড়িয়ে আছে। নুহা বলল, আহির ক্রেডিট কার্ডটা দিন। আন্টি বললেন এখানকার কেনাকাটা শেষ। আহির কার্ডটা এগিয়ে দিতে নুহা তা নিয়ে চলে গেল। আহির সোজা হয়ে দাঁড়িয়ে সালমানকে বলল, আজকে তুই সব সীমা ছাড়িয়ে যাচ্ছিস। সালমান হেসে বলে, কি আবল তাবল কথা বলছিস? আমি কোনো সীমাকে ধরিনি। আমি একদম লয়াল। ধরা ছাড়ার কাজ আমি বাদ দিয়ে দিয়েছি। বলে সালমান চলে যেতে যেতে বলল, তোর মতো বন্ধু থাকলে শত্রুর কি দরকার? তোকে হাতে পাই, তারপর দেখাবো ধরা আর ছাড়া কাকে বলে। দুপুর থেকে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে, সাথে হালকা ঝড়ো। বৃষ্টির প্রবল প্রভাব এতটাই যে দিনের বেলাতেও চারপাশে গুমট অন্ধকার ছড়িয়ে পড়েছে। পুরো পরিবেশ যেন এক অদ্ভুত নীরবতা, এক অন্যরকম অনুভূতি সৃষ্টি করেছে। সবে মিলে বসার ঘরে আড্ডায় মগ্ন। বিয়েতে কাকে নিমন্ত্রণ করা হবে, কাঠ কেমন হবে, এসব নিয়ে ব্যস্ত আলোচনা চলছে। কিন্তু নুহা সেখানে নেই। তাই আরিফা বেগম নিশিকে পাঠিয়েছিলেন নুহাকে ডাকতে। কিছু সময় পর নিশি চিন্তিত মুখে ফিরে এসে বলল, আপু বাড়ির কোথাও নেই। আরিফা বেগম চিন্তিত হয়ে বলেন, নেই মানে? হয়তো দাদির ঘরে আছে। না চাচি আম্মা, আমি দাদুমণির ঘর দেখে এসেছি। উনি একটু পরে নামাজ শেষ করে চলে আসবেন। কিন্তু আমার মনে হচ্ছে আপু বাইরে কোথাও গেছে। মার্কেট থেকে ফিরে আসার পর আমি দেখলাম শেরুর খোঁজ করছিল। মনে হয় ওকে খুঁজতে চলে গেছে। তোমরা থাকো, আমি দেখে আসছি উনি কোথায়। বলে আহির হাতে একটি ছাতা নিয়ে বাগানের দিকে এগিয়ে গেল। সে একদম বাগানের পেছনে কোণে চলে গেল, যেখানে মাটির উপর কাদা জমে গেছে। আর বৃষ্টির ছোঁয়ায় পৃথিবী যেন নিজের এক অবিচ্ছেদ্য রূপে আবির্ভূত হয়েছে। আর সেখানে নোহাকে দেখতে পেল কাদাযুক্ত মাটিতে বসে, পুরো শরীর ভিজে গেছে। সে যেন অন্য একটি পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে সেখানে বসে পড়েছে। আহির থমকে দাঁড়িয়ে ছাতাটি বন্ধ করে নিঃশব্দে নোহার দিকে এগিয়ে গেল। বৃষ্টি এখনো পড়ছে। নুহা, কি হয়েছে? আহিরের কণ্ঠে এক অদ্ভুত শঙ্কা, এক অজানা অনুভূতির মূর্ছনা ছিল। তবে নোহার উত্তর আসার আগে তার চোখে পড়ল নোহার এক পাশে পড়ে আছে মৃত বিড়ালটি। ধীরে ধীরে এক আড়ম্বনার অনুভূতি ঢেউ তার হৃদয়ে উঠে এলো। উত্তরের আর প্রয়োজন ছিল না। আহির নোহার সামনে বসে তার কাঁধে কোমলভাবে হাত রেখে বলল, নুহা প্লিজ বাড়িতে চলুন, বৃষ্টিতে আর ভিজবেন না। আমি বুঝতে পারছি। আপনি বুঝতে পারছেন না আহির। সকালের দিকে আমি তাকে খাবার দিয়েছি, কোলে নিয়েছি। আপনি জানেন না সে আমার কাছে কি ছিল। আমার সব প্রিয় জিনিসগুলো এভাবেই। কথাগুলো বলতে গিয়ে নোহার গলা ধরে এলো। কোথা থেকে যেন এক অসহ্য যন্ত্রণা উঠে সে গলা চেপে ধরেছে। তার সিক্ত চোখে
ভেসে উঠল দুঃখের গভীর সাগর। এক নিঃশব্দ কান্না ভেসে আসলো। আহির তার মাথাটা নিজের বুকের সাথে ঠেকে শান্ত কণ্ঠে বলল, বললাম না বলতে হবে না, আমি বুঝতে পারছি সবসময় এত জেদ কেন করেন। নোহা যেন নিজের অনুভূতিকে আরেক মুহূর্ত সংবরণ করতে পারল না। হঠাৎই কান্নার একটি ঢেউ তাকে ভাসিয়ে নিয়ে গেল, আর অদৃশ্য এক শূন্যতায় ডুবে যেতে যেতে সে নিজে থেকে আহিরের দেওয়া আশ্রয়কে আর একটু গভীরভাবে আঁকড়ে ধরল। আহিরের হাত থেকে ছাটাতি মাটিতে পড়ল, যেন সমস্ত পৃথিবী সমস্ত সময় এক পলকে থমকে গেছে। এক মুহূর্তের জন্য আহিরের পৃথিবী যেন শান্ত হয়ে গেল। চারপাশে কোনো শব্দ আর কর্ণভেদ করছিল না, একমাত্র নুহার কান্নার গভীর শব্দ, শোকের নিঃশব্দ যন্ত্রণা বাতাসে ভেসে আসছিল। আহির কিছু একটা গভীর চিন্তায় ডুব দিয়ে হঠাৎ নুহাকে কোলে তুলে নিল। নোয়ার শরীর কাঁপছিল, তার চোখে বিস্ময়ের ছাপ। এই অপ্রত্যাশিত মুহূর্তটির জন্য সে প্রস্তুত ছিল না। কাঁপা কণ্ঠে বলল, আপনি কি করছেন? আমাকে নামান। বলছিলাম না সীমায় থাকবেন। আর একটুও বিচলিত না হয়ে শান্ত গলায় উত্তর দিল, অবস্থা দেখেছেন আপনার? বৃষ্টিতে ভিজতে ভিজতে আপনি বরফ হয়ে গেছেন, রীতিমতো কাঁপছেন। বলে সে পদক্ষেপ নিল, যেন তার সিদ্ধান্ত চূড়ান্ত। বাড়িতে প্রবেশ করতে সবাই স্তম্ভিত হয়ে তাকিয়ে রইল, চোখে চোখে প্রশ্নের এক মৃদু প্রতিধ্বনি। তবে কেউ কিছু বলল না। আই সোজা নোহাকে ঘরে নিয়ে গেল। নোহা খাটের মাথায় হেলান দিয়ে বসে আছে, চোখ দুটো ক্লান্ত, তবুও ভিতরে চাপ এক অস্থিরতা কাজ করছে। বলে মুখ গুজে এক নাগারে কাঁদছে নিশি। বাড়ি থেকে যতই দৃঢ় মনে হোক, ভেতর ভেতর মেয়েটা যেন তুলতুলে তুলসী পাতা। খুব সামান্য কিছুতেই মন ভেঙে যায় তার। আজ কান্নার কারণ শেরু, সেই ছোট্ট বিড়াল ছানাটা যাকে একদিন রাস্তার পাশে করুণ অবস্থায় কুড়িয়ে পেয়েছিল দুই বোন। নিশি প্রথম দেখতে পায় ছোট্ট ছানাটার কাতর চোখে যেন দয়া ভিক্ষার আবেদন। নিশি কোলে তুলে নেয় বিড়ালটাকে। নোহা প্রথমে বারণ করলো, নিশির চেহারার দিকে তাকাতেই নোহার মন গলে যায়। ও নিজেও তো পশু পাখি ভালোবাসে। অবশেষে দুজন মিলে বাড়িতে নিয়ে আসে বিড়ালটাকে। তারপর থেকে শেরু হয়ে ওঠে ওদের পরিবারের একটা অংশ। সকালবেলা ঘুম থেকে উঠে শেরুর সঙ্গে খুনসুটি পড়তে বসলে পাশে এসে গুটিসুটি মেরে বসে থাকা, এসবই কেটে যাচ্ছিল শেরুর জীবন। কিন্তু গত কয়েকদিন ধরে শেরু একটু অসুস্থ ছিল। নোহর ও যত্নে একটু কমতি রাখেনি। খাওয়ানো, ওষুধ, স্নান সবই ঠিকঠাক চলছিল। তবু আজ হঠাৎ এমন একটা ঘটনা ঘটবে সেটা কেউ কল্পনা করেনি। দরজায় হালকা টোকা পড়তে নিশি চমকে তাকালো। কে? বাইরে থেকে পরিচিত কণ্ঠ। আহির। আহিরকে দেখে নিশি উঠে বসলো। খাট থেকে নামতে যাবে, ঠিক তখনই আহির বলল, নিশি, আজ তুমি এখানেই থাকতে পারো, আমি আমার ফোন নিতে এসেছিলাম। নিশি একটু অবাক হলো, আর কিছু বলেনি। আহির ফোনটা টেবিল থেকে তুলে নিল। বের হওয়ার আগে এক পলক নুহার দিকে তাকালো। নুহা তখনও চুপচাপ নিশির মাথায় হাত রেখে বসে আছে, চোখ যেন ঘোলাটে বিষণ্ণতা। আহির আর কিছু না বলে ঘর থেকে বেরিয়ে গেল। রাতের গভীর নিস্তব্ধতা, হঠাৎ দরজায় ধূপধাপ শব্দে আহির আর সালমানের ঘুম ভেঙে গেল। সালমান চোখ মেলতে না মেলতেই আদো ঘুমের ঘরে বলল, কে? বাইরে থেকে পরিচিত কণ্ঠ, চাপা উৎকণ্ঠা মিশ্রিত। আমি নিশি। নিশি? নিশি ভূত? হ্যাঁ, আপনার ঘাড় মটকাতে এসেছি। দরজা খুলুন বজ্জাত লোক। আহির ইতিমধ্যে উঠে গেছে। দরজা খুলে দাঁড়াতেই নিশির মুখে উদ্বিগ্নতার ছাপ। কি হয়েছে নিশি, কোনো সমস্যা? নিশি ঘরের আলোয় আসতেই কাপা কণ্ঠে বলল, ওই আপুর অনেক জ্বর, আমি কি করব বুঝতে পারছিলাম না, তারপর আপনার কাছে আসলাম। আহির আর কথা না বাড়িয়ে তৎক্ষণাৎ নিশির সাথে নুহার ঘরে গেল। তাপমাত্রা কত মেপে দেখেছো? হ্যাঁ, আমি চেক করেছি, তাপমাত্রা প্রায় 103 ছুঁই ছুঁই। আহির ঘরে ঢুকে জিজ্ঞেস করলো। আহির তৎপর হাতে একটা রুমাল পানিতে ভিজিয়ে এনে নুহার কপালে রাখলো। নিশি চুপচাপ বোনের মাথার কাছে বসে থাকলো। আহির সোফায় বসে ওদের দেখছে। সময় কেটে যাচ্ছে। নিশির চোখে ক্লান্তির চাপ। আহির বুঝতে পারলো ওর অবস্থাটা। ধীর গলায় বলল, নিশি, তুমি একটু ঘুমিয়ে নাও, চিন্তা করো না, আমার উপর ভরসা রাখো, আমি নুহার খেয়াল রাখবো। নিশি কিছুক্ষণ নির্বাক বসে থাকলো। ভাবনা ভারে যেন তার সমস্ত অস্তিত্ব থমকে গেছে। একসময় ওই মানুষটিকে কতটা অপছন্দ করত সে, ঘৃণা, বিরক্তি, এসব অনুভূতি ছিল সেই সময়ে। অথচ আজ আইকে দেখার পর থেকে তার প্রতি তীব্র বিদ্বেষের অনুভূতিটা নিশির অন্তর থেকে কখনো যেন লুপ্ত হয়ে গেছে। আইরের চোখের গভীরে সে যেন নুহার প্রতি নিখাত ভালোবাসা
ছায়া দেখে। সেই চোখের ভাষা কোনোদিন মিথ্যা বলে না। সন্ধ্যায় দেখা ঘটনাটা মনে পড়তেই তার ভিতরটা কেমন জানি একটা মচুতি উঠল। নিঃশব্দে উঠে দাঁড়ালো সে। দরজার কাছে গিয়ে একবার পেছনে ফিরে তাকালো। আহির তখনও চুপচাপ বসে আছে, অনিমেষ দৃষ্টিতে তাকিয়ে আছে কোথাও। নিশি একটু থেমে অস্পষ্ট স্বরে পড়ল, আহির ভাই, আপুর খেয়াল রাখবেন। কতটুকু বলে ধীর পায়ে সরে গেল নিশি। আহির খেয়াল করলো নোহার ঠোঁট কাঁপছে। জ্বরে ঘরে অস্পষ্ট কিছু শব্দ ফিসফিস করে বেরিয়ে আসছে তার ঠোঁটের কোণায়। গুঞ্জনের মতো সেই শব্দগুলো স্পষ্ট নয়। ধীরে ধীরে উঠে এসে নোহার মাথার পাশে বসল সে। নিস্তব্ধ ঘর, মৃদু আলো, সব কিছু যেন থমকে আছে এই দুজনের নিঃশ্বাসের ভারে। আহির হাত বাড়িয়ে রুমালটা তুলে নিল, ঠান্ডা পানিতে ভিজিয়ে নিয়ে আলতো করে রাখলো নোহার কপালের উপর। কয়েক মুহূর্ত চুপচাপ তাকিয়ে থাকলো আহির। চোখ নামিয়ে আনলো নোহার মুখের কাছে, কানটা এগিয়ে দিল। নোহা কি যেন বলছে, খুব মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করলো, কিন্তু শব্দগুলো যেন দূরের মেঘের গুঞ্জনের মতো আছে, তবু নেই। আহির গলায় চাপা সুরে ডাকলো, নুহা, নুহা, শুনতে পাচ্ছেন? একটু উঠুন, আপনার ওষুধ খাওয়া দরকার। নোহা ধীরে ধীরে চোখ খুলো। চোখ দুটি ছিল জ্বরের কুয়াশায় ঢাকা, ক্লান্তিতে ভরা। তার মুখে বিস্ময়ের ছাপ ফুটে উঠল। কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে রইল, তারপর কষ্টের সুরে বলল, আপনি এখানে কি করছেন? আপনি আবার নিজের সীমা ভুলে গেছেন? আমার কাছে কেন এসেছেন? আহির কোনো উত্তর দিল না, একটুও কথা না বলে উঠে গেল। কিছুক্ষণ পর ফিরে এসে হাতে কয়েকটি ওষুধ আর গ্লাস ভর্তি পানি নিয়ে নুহার দিকে এগিয়ে দিল। এগুলো খান, জ্বরটা বেশি। নুহা হাত বাড়াতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ থমকে গেল। তার মুখটা কুঁচকে গেল, যেন এক মুহূর্তের জন্য কিছু ভয় কিংবা অস্বস্তি তাকে আচ্ছন্ন করে ফেলেছে। এক মিনিট। আহির, দূরে থাকুন আমার কাছ থেকে। আমার কেমন যেন বলে নুহা খাট থেকে নামার চেষ্টা করছিল। কথা শেষ হওয়ার আগে নুহা কাঁপতে কাঁপতে বমি করে ফেল। হঠাৎ এই পরিস্থিতিতে আহির সরে যেতে পারল না। বমির বেশিরভাগটা আহিরের টি শার্টে এসে লাগলো, কিন্তু তাতে কোনো বিরক্তির চিহ্ন তার চোখে দেখা গেল না। বরং দ্রুত এগিয়ে সে নুহাকে শক্ত করে ধরল, যেন সে পড়ে না যায়। বাথরুমে চলুন, মুখটা ধুয়ে নিন। নুহা লজ্জায় মাথা নিচু করে বলল, আমি আপনাকে দূরে থাকতে বলেছিলাম। আই এম সরি। হ্যাঁ, আমি আসলে আহির তার কথা শেষ করতে দিল না। আমি বুঝতে পারছি, চলুন। সকালটা আজ যেন একেবারে অন্যরকম ছিল। নোহার ঘরের জানালা দিয়ে সূর্যের সোনালি আলো ধীরে ধীরে ভেতরে প্রবাহিত হচ্ছিল। আলো চিহ্নগুলো নোহার গায়ে এসে পড়তেই তার ঘুম কেটে গেল। শরীরটা এখনো ক্লান্ত, মাথাটা ভারী, কিন্তু জ্বরটা কিছুটা কমেছে সে অনুভব করলো। চোখ খুলতে সবার আগে আহিরকে খুঁজতে শুরু করলো। দেখতে পেল আহির সোফায় বসে, এক হাতে মাথা ঠেকে ক্লান্ত চোখে ঘুমিয়ে পড়েছে। মনে হলো হয়তো রাতভর জেগে ছিল। রাতের ঘটনার কথা মনে পড়তে নোহার মুখটা যেন নিজের অজান্তে নিচু হয়ে গেল। তার ভেতর এক অস্বস্তি, এক লজ্জা ঘুরপাক খেতে লাগলো। এই মানুষটাকে সে কতবার অপমান করেছে, কতবার দূরে সরিয়ে রেখেছে, তবু কখনো তাকে একটু আঘাত দেয়নি আহির। বরং বিপদের মুহূর্তে, যখন তাকে সবচেয়ে বেশি দরকার ছিল, তখনই সে পাশে দাঁড়িয়েছে। জ্বরের ঘোর কেটে গেলেও শরীরটা তবুও দুর্বল। উঠে দাঁড়াতে গিয়ে হাতটা পাশের টেবিলে রাখা পানির গ্লাসে রাখলো। টুং শব্দ হলো আর গ্লাসটা গড়িয়ে পড়লো মেঝেতে, চূর্ণ বিচ্ছিন্ন হয়ে। আহির ঘুম থেকে চমকে উঠে বসে গেল। আপনি উঠে গেছেন? তারপর সঙ্গে সঙ্গে নোহার দিকে এগিয়ে এসে বলল, কেমন লাগছে এখন? জ্বরটা কমেছে? আহির হাত বাড়িয়ে তার মাথায় হাত দিতে গিয়েছিল, কিন্তু মুহূর্তে যেন নিচে সরে গেল। ভালো লাগছে, জ্বর নেই মনে হয় বলে এক ঝটকায় আহিরের হাতটা নিজের কপালে ঠেকালো। দেখুন, জ্বর কি এখনো আছে? আহির কিছুটা অবাক হয়ে নোহার স্পর্শে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। জ্বর তো নেই, তবে আপনি এমন ভুলভাল কাজ করছেন কেন? নোহা তার হাত ছেড়ে উঠে দাঁড়াতেই যাবার চেষ্টা করছিল, কিন্তু ঠিক তখনই আহির তার হাত ধরে একটু টান দিল। নোহা ভারসাম্য হারিয়ে সোজা আহিরের বুকের উপর এসে পড়ল। নোহা সোজা চোখ তুলে তাকালো আহিরের দিকে। কি করছেন আপনি? আপনি আবার নিজের সীমা। কথা শেষ হওয়ার আগেই আহির এক হাতে আলতো করে তার মুখ চেপে ধরল। যদি আমি নিজের সীমায় থাকতাম, তবে আপনি ঠিক এই মুহূর্তে কাঁচের টুকরোর ওপর দাঁড়িয়ে থাকতেন। সেটা কি ভালো হতো? নোহা এক মুহূর্তের জন্য নিশ্চুপ হয়ে গেল। বুকের ভেতর অদৃশ্য কোনো অনুভূতি ধুকপুক করে উঠল। সে কিছু না বলে একটু দূরে সরে দাঁড়ালো, চোখ নামিয়ে বলল, আই এম সরি।
আসলে আমি আহির মৃদু হেসে বলল। এতবার সরি বলবেন না, নিচে চলুন, কিছু খেয়ে নিন। আহির যেতে গিয়ে থেমে বলল। আপনি চিন্তা করবেন না, আমাকে বিশ্বাস করতে পারেন। আমি আমার সীমা কখনোই ভুলব না, আর আপনাকে ভুলে যেতে জোরও করব না, বরং আপনাকে যত তাড়াতাড়ি সম্ভব মুক্তি দেওয়ার চেষ্টা করব। আহির আর কিছু বলল না, সোজা চলে গেল। বাড়িটা আজ বেশ শোরগোলপূর্ণ। ঘরের কোণে কোণে ব্যস্ততার চাপ। কাছের আত্মীয় স্বজন যারা দূরে ছিলেন তারা এক একে এসে জড়ো হচ্ছেন। উঠোনে সাজসজ্জার কাজ চলছে পুরোদমে। মিস্ত্রিদের হাত যেন আজ থেমে থাকার উপায় নেই। কেউ রঙের ব্রাশে নতুন প্রাণ আনছে, কেউ বা ফুলের মালা বাঁধছে। সব মিলিয়ে উৎসবের গন্ধ ছড়িয়ে পড়েছে বাতাসে। ঈশান উঠোনের এক কোণে দাঁড়িয়ে সবকিছু তদারকি করছিল। মিস্ত্রিদের কখনো নির্দেশ দিচ্ছে, কখনো বা নিজের হাতে কিছুটা ঠিক করে নিচ্ছে। এমন সময় তার চোখ আটকালো ইরিনার দিকে। মেয়েটা এক একা বাগানের দিকে চলে যাচ্ছে। ঈশানের ভুরু একটু কুঁচকে উঠল। কৌতূহল মিশ্রিত উদ্বেগ কাজ করলো মনে। কিছুক্ষণ দাঁড়িয়ে ভেবেচিন্তে সে আস্তে আস্তে ওর পিছু নিল। ইরিনা বাগানের একদম শেষ প্রান্তে গিয়ে দাঁড়ালো। সেখানে পুরনো একটা পুকুর। পুকুর পাড়ে বড় শিমুল গাছটা বাতাসে দুলছে। ইরিনা ধীরে পায়ে বসে পড়ল পুকুরের ধারে, মাথা নিচু করে, যেন নিজের ভেতরেই ডুবে গেছে। ঈশান কিছুটা দূরে দাঁড়িয়ে দেখছিল। কিছু বুঝতে না পেরে সে ফিরে আসতে যাবে, ঠিক তখনই কান্নার মৃদু আওয়াজ এসে তার পা থামিয়ে দিল। সে থমকে দাঁড়ালো, ভালো করে কান পেতে শুনল। হ্যাঁ, ভুল শোনেনি, ইরিনা কাঁদছে। ঈশান কিছুক্ষণ দাঁড়িয়ে ভাবল, তারপর ধীরে ধীরে এগিয়ে গিয়ে নরম কণ্ঠে বলল। ইরিনা, কিছু হয়েছে? আপনি কাঁদছেন কেন? ইরিনা চমকে উঠল, দ্রুত হাত দিয়ে চোখ মুছল, মুখ ফিরিয়ে নরম হাসি আনার চেষ্টা করলো। যদিও চোখের কোণায় বৃষ্টির মতো জমে থাকা জল ফাঁকি দিয়ে বেরিয়ে আসতে চাইছিল। না, কিছু না, আমি ঠিক আছি। ঈশান কিছুক্ষণ ইতস্তত করে বলল। যদি কোনো সমস্যা না থাকে আমাকে বলতে পারেন, আমি শুনছি। ইরিনা কিছুক্ষণ চুপ করে থাকলো, মাথা নিচু, পুকুরের স্থির জলের দিকে তাকিয়ে যেন নিজেকেই খুঁজছিল। তারপর হঠাৎ ঈশানের দিকে তাকিয়ে বলল। তুই ঈশান, রাইট? ঈশান হালকা হেসে মাথা নেড়ে সম্মতি জানালো। হ্যাঁ। ইরিনা একটু থেমে আবার বলল। আচ্ছা ঈশান, একটা সত্যি করে কথা বলো তো, আমার সম্পর্কে তোমার ধারণা কি? প্রশ্নটা শুনে ঈশান কিছুটা চমকে উঠল। এমন প্রশ্নের জন্য সে একদমই প্রস্তুত ছিল না। চোখে মুখে বিস্ময়ের ছাপ স্পষ্ট। হঠাৎ এমন প্রশ্ন করছেন কেন? আমাদের বাড়িতে কেউ কিছু বলেছে আপনাকে? ইরিনা মৃদু হাসল। না, তা নয়, আমি জানতে চেয়েছি তোমার কাছে কি মনে হয়, আমি কি সত্যি অসুন্দর, নাকি গায়ে পড়া, নাকি তার চেয়েও খারাপ কিছু? আসলে অনন্য আর নিশি আমাকে নিয়ে কথা বলছিল, এতে ওদের কোনো দোষ নেই, যা দেখেছে সেটাই বলেছে। ঈশান একটু ভেবে নিয়ে নরম গলায় বলল। সত্যি কথা বলতে আমি মনে করি কেউ অসুন্দর নয়, প্রত্যেকেই তার নিজের মতো করে সুন্দর। কেউ হয়তো কারো চোখে অপূর্ব, আবার কারো চোখে সাধারণ। সেটা নির্ভর করে দেখার দৃষ্টিভঙ্গির উপর। আপনি যেমন তেমনই সুন্দর। পৃথিবীতে যেমন কেউ নিখুঁত নয়, তেমনই কেউ অসুন্দর নয়। তবে যদি আপনার কথা বলেন, একটা মেয়ে যেমন হলে তাকে সুন্দরী বলা হয়, আপনি ঠিক তেমনই। সহজে বলতে গেলে আপনিও সুন্দরীদের মধ্যে একজন। জানো, আহিরকে যখন প্রথম দেখেছিলাম তখন আমার খুবই সাধারণ লেগেছিল। চুপচাপ মনমরা একটা ছেলে, সব সময় যেন কিছু একটা ভাবতো, হয়তো পরিবারের কথা। আর আমি ছিলাম ঠিক ওর উল্টো, প্রাণবন্ত, হাসি খুশি, ঘুরে বেড়ানো আমার কাজ। আমরা কিভাবে যেন বন্ধু হয়ে গেলাম। আহির কখনোই কারোর সাথে খারাপ ব্যবহার করতো না। আমি তো কখনো কোনো মেয়ের সাথে তাকে খারাপ সম্পর্কেও দেখিনি, বরং কোনো কারণে ও মেয়েদেরকে এড়িয়ে চলতো। সবসময় পড়াশোনায় মন দিত, আমাদের সবাইকে পড়তে বলতো। আমি এসব ফাঁকি দিয়ে বেড়াতে চাইতাম, আর ও পড়তে বসাতো। এই বিপরীতের টানেই হয়তো আমি ওর প্রতি দুর্বল হয়ে পড়লাম। আমি আহিরকে অনেকবার বলেছি আমার অনুভূতির কথা, আমার ব্যবহারে বোঝানোর চেষ্টা করেছি। জানি ও বিরক্ত হতো, যে কারোরই হওয়ার কথা, কিন্তু ও কখনো রুট হয়নি, কখনো সুযোগ নেয়নি। ওর ব্যবহারে এই সততায় জায়গাটা আমাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছিল। ঈশান নিবিষ্ট মনে শুনছিল।
ইরিনার কণ্ঠে এক অদ্ভুত আবেগের কম্পন। একদিন আহির আমাদের তার জীবনের সব কথা খুলে বলল। কেন সে ইটালি গিয়েছিল, কেন নিজের জীবনটা গুছিয়ে নিতে ছুটছিল। সবচেয়ে অবাক আমি তখনই হলাম যখন শুনলাম বিয়ের প্রথম দিনে আহিরের স্ত্রী মানে নুহার মুখও দেখেনি, তবুও বলেছিল তাদের ডিভোর্স না হওয়া পর্যন্ত ও নুহার স্বামী, আর এই সম্পর্ক যতদিন থাকবে ততদিন ও আর কোনো সম্পর্কে জড়াবে না, কারণ সে এখনো বিবাহিত। তুমি বলো, যে পুরুষ বিয়ের প্রথম রাতেই পালিয়ে যেতে বাধ্য হয়েছিল, যার নিজের স্ত্রীর চেহারা মনেও নেই ঠিকভাবে, সে যদি শুধুমাত্র বিবাহিত এই পরিচয়ে ভার মাথায় নিয়ে নিজেকে এত কিছু থেকে দূরে সরিয়ে রাখে, এমন একজন পুরুষের প্রেমে কে পড়তে চাইবে না? জানো ঈশান, আমি ভেবেছিলাম আহির কোনো না কোনো দিন আমাকে মেনে নেবে, হয়তো সময়ের সঙ্গে ওর মন বদলাবে, কারণ ওর জীবনে নুহার কোনো অস্তিত্বই ছিল না। আর তাই আমি নিজেকে বদলাতে শুরু করেছিলাম, ওর মনের মতো হওয়ার চেষ্টা করলাম, এখনও করছি। দেখো না, আমি তো তোমাদের মতোই বাঙালি হওয়ার চেষ্টাও করছি। আমি ওর পছন্দের মতো কথা বলি, ওর ভালো লাগা খারাপ লাগা বোঝার চেষ্টা করি, নিজের সবটুকু দিয়ে ওর কাছে পৌঁছাতে চেয়েছি, কিন্তু আমি এখন বুঝতে পারছি আমি ভুল করেছি। কথা বলতে বলতে তার গলা ধরে এলো। আমি আহিরের চোখে এখন নুহার জন্য ভালোবাসা দেখি, জানো, আগে কখনো দেখিনি সে চোখে এত মায়া, এত আবেগ। আহিরের চোখে নুহার প্রতি মুগ্ধতা, ভালোবাসা আমাকে বারবার মনে করিয়ে দেয় আমি সেখানে নেই, আমি কোনো দিনই ছিলাম না। আহিরকে খুশি দেখতে আমার ভালো লাগে, সত্যি বলছি। ও হাসলে মনে হয় পৃথিবীটা একটু সুন্দর হয়ে গেল, কিন্তু জানো ঈশান, আমার বুকের ভেতরটা কেন যেন হাহাকার করে, কেন এত কষ্ট হয়, কেন মনে হয় আমি কোথাও ফাঁকা পড়ে গেছি। ঈশান একটু থেমে ইরিনার মুখের দিকে তাকালো, তার চোখে অদ্ভুত একটা কষ্টের ছায়া। যে কথাগুলো বলতে যাচ্ছিল সেগুলো যেন ওজন তার হয়ে উঠল। দেখুন, আপনাকে সান্ত্বনা দেওয়ার মতো মুখস্থ কোনো কথা আমার জানা নেই, আর সত্যি বলতে এই মুহূর্তে সান্ত্বনা হয়তো যথেষ্ট নয়, কিন্তু একটা কথা বলবো মন থেকে, কেউ আপনাকে গ্রহণ করেনি মানে এই নয় যে আপনি অপূর্ণ বা অসুন্দর। কেউ আপনাকে যায়নি, লসটা কিন্তু আপনার নয়, লসটা তার, যে আপনার মতো ভালোবাসতে জানে, এতটা নিঃস্বার্থ, এতটা উদার একজন মানুষকে হারিয়ে ফেললো। তার বরং দুঃখ হওয়া উচিত। জীবন কখনো একজনের জন্য থেমে থাকে না, থাকবেও না। একজনকে না পেলেই সব শেষ, ব্যাপারটা এমন নয়। আর আমি শুধু এটুকু বলবো, নিজেকে সস্তা করে দেখবেন না কখনো। নিজেকে এমন কারোর জন্য তুলে রাখুন যে আপনাকে ভালোবাসবে, যে আপনার প্রতিটা ভালোবাসার মূল্য দেখবে। দেখবেন জীবন তখনই সুন্দর হয়ে উঠবে। ঈশান এবার হেসে বলল, চলুন, অনেক কথা হলো, সন্ধ্যা নামতে তো আর বেশি দেরি নেই, একটু পরে তো নাচ গানের রিহার্সেল শুরু হবে, আপনাকে তো নাচতে হবে, প্রস্তুত তো আপনি? ইরিনা চোখ মুছল, এবার একটু প্রাণখোলা হাসি ফুটে উঠল মুখে। সত্যি বলতে তোমার সঙ্গে কথা বলে মনে হচ্ছে অনেকটা হালকা হয়ে গেলাম। আর হ্যাঁ, তুমি আমায় তুমি করে বলতে পারো। ঈশান একগাল হেসে বলল, ঠিক আছে ইরিনা, তবে এবার চলো চলো ইরিনা।